আমার আলাদিন লেখিকা জাবিন ফোরকান পর্ব ৪৮। দড়ির সঙ্গে ঝুলছে সাইবান, শরীরটা কেমন নিস্তেজ, দুলছে এদিক সেদিক অশুভের মতন। সাইবান! অনুরাগ আহত সিংহের মতো গর্জে উঠল। পরক্ষণেই দৌড়ে গেল বন্ধুর কাছে, সরাসরি তার ঝুলতে থাকা পা দুটো চেপে ধরে নিজের কাঁধের ওপর রাখল। সাইবানের সমস্ত শরীরের ভার এখন অনুরাগের ওপর। সে কাতরাতে থাকা শারিকার দিকে চেয়ে হুঙ্কার ছাড়ল, জলদি দড়ি কাটুন। শারিকা হিতে হিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিল। দৌড়ে চলে গেল সে এবার রুমের বাইরে। অনুরাগ পা ধরে রাখল বন্ধু শক্ত করে। তার নিজের চোখ জোড়া ভিজে অঝোর ধারায় অশ্রু ঝরতে আরম্ভ করেছে। দোস্ত, একটুখানি আর একটু অপেক্ষা কর, ডোন্ট লিভ মি প্লিজ। কাঁধ দুটোর ওপর গোটা একটা জীবনের দায়িত্ব অনুরাগকে বুঝি চুরমার করে দিল। শারিকা এসে পড়েছে ততক্ষণে। হাতে বিশাল এক দা, মেঝেতে পড়ে থাকা চেয়ারটা বিছানার উপর তুলে তরতর করে উঠে গেল মেয়েটা। বিপদের সময় মানুষের মাথা কাজ করে কম, কখনো বা বেশি বেশি। বর্তমানে শারিকা বেপরোয়া হয়ে উঠেছে। হাত উঁচু করে দা দিয়ে সে কোপ বসালো দড়ির ওপর। দাঁতে দাঁত চেপে বারংবার চেষ্টা করতে লাগলো। কয়েক সেকেন্ডের ভেতর দড়ি কেটে গেল। সাইবানের নিথই শরীরটা হুড়মুড় করে পড়ল অনুরাগের ওপর। মেঝেতে আগে ভাগে বসে পড়ে কোনো মতে বন্ধুকে ধরতে পারল অনুরাগ। সাইবানের চোখ জোড়া বন্ধ, বুক একেবারে স্থির, কোনো ওঠানামা নেই, কেমন ঠান্ডা হাত পা। ঠোঁটের ভেতর থেকে হালকা একটু জিভ বেরিয়ে আছে। গলায় পেঁচানো দড়িটা এক টান দিয়ে অনুরাগ খুলে নিতেই দেখল সমস্ত গলায় একটা লালচে দাগ বসে গিয়েছে। শারিকা ধপাস করে বসলো ভাইয়ের পাশে। কাঁপা কাঁপা হাতে কবজি ধরে পাল চেক করলো। মুহূর্তেই কেঁপে উঠে ছিটকে গেল সে। ভূত দেখার মতন করে ভাইয়ের শরীরটার দিকে চেয়ে রইল। তার দৃষ্টি অনুরাগের উপলব্ধির জন্য যথেষ্ট। সে চোখের পানি মুছে ফিসফিস করল, না, সাইবান চলে যেতে পারে না। শারিকা কম্পিত গলায় বলল, সিপিআর সিপিআর দিতে হবে। হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে সাইবানের বুকে দুহাত চেপে ভর ছেড়ে দিল শারিকা। পাগলের মতন বুক চাপতে শুরু করলো। নিঃশ্বাস নে, নিঃশ্বাস নে ভাইয়া প্লিজ। শারিকার অশ্রুজল গড়িয়ে সাইবানের বুক ভিজিয়ে তুলতে লাগলো। ঘন ঘন চাপের কারণে তার শরীরটা থেকে থেকে ঝটকা দিয়ে উঠতে লাগলো। অনুরাগ অসহায়ের মতো নিজের মাথার চুল চেপে ধরল। আহ প্লিজ সাইবান, ইউ ক্যান নট লিভ মি ইয়ার। মাউথ টু মাউথ, অনুরাগ প্লিজ। শারিকার কথায় হুঁশ হলো অনুরাগের। দ্রুত মাথা দুলিয়ে এগিয়ে গেল সে, ঝুঁকে সাইবানের মুখে বাতাস দেওয়ার চেষ্টা করলো। প্রথম কয়েকবার কোনো প্রতিক্রিয়া হলো না। থেমো না, একদম থেমো না। শারিকা সিপিআর দিতে দিতে অনুরাগ সাইবানের ফুসফুস সচল করার জন্য বাতাস দেওয়ার চেষ্টা করতে থাকলো। যখন মনে হচ্ছিল এই বুঝি শেষ, আর হবে না, তখনই সাইবানের শরীর একটা ঝটকা দিয়ে উঠল। পরক্ষণে কাশতে লাগলো ছেলেটা। শারিকার কান্না দ্বিগুণ হলো। অপরদিকে অনুরাগের বুকটা বুঝি নতুন করে প্রাণ ফিরে পেল। আমি আসছি, ওকে ধরে বিছানায় তোলো। শারিকা দ্বিতীয় দফায় ছুটে চলে গেল। অনুরাগ ছটফট করতে থাকা সাইবানকে টেনে বিছানায় তুলল। ছেলেটা কেমন যেন করছে, হাঁ করে শ্বাস নিচ্ছে, বুক চেপে ধরে আছে। ভারী হয়ে থাকা চোখের কোণ বেয়ে অঝোর ধারায় অশ্রু ঝরছে। গলার দাগটা দগদগে হয়ে উঠেছে, দেখতেই কেমন ভয়ানক লাগছে। অনুরাগ তার সমস্ত শরীরে হাত বোলাতে লাগলো। কিভাবে বন্ধুকে সান্ত্বনা দেওয়া যায় তার মাথায় আসছে না। কেন, হোয়াই, কেন এমনটা করলি কাওয়ার্ড? জবাব দেওয়ার মতো অবস্থায় সাইবান নেই। তা সত্ত্বেও অনুরাগ নিজেকে রুখতে পারল না। সাইবানের ছটফট করতে থাকা শরীর শক্তভাবে চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। শারিকা চলে এলো। তার হাতে ছোট একটা অক্সিজেন সিলিন্ডার আর মাস্ক। লাফিয়ে বিছানায় এসে সাইবানের ঘাড় চেপে ধরে অক্সিজেন মাস্কটা উড়িয়ে দিল শারিকা। অতঃপর সিলিন্ডার লাগিয়ে দিতেই সাইবানের শরীরটা ধীরে ধীরে স্থির হয়ে এলো। বুক তীব্রভাবে ওঠানামা করতে লাগলো। অবশেষে ফুসফুসে জরুরি অক্সিজেন পাচ্ছে সে। শারিকা নিজেকে রুখতে পারল না। ওই সময়ে ভাইয়ের বুকে একের পর এক দুর্বল চর ঘুষি বসিয়ে হাহাকার করে উঠল, বেয়াদব, আহম্মক, স্বার্থপর, ভীতু, কুলাঙ্গার, একটা আস্ত জঘন্য, অসহ্যকর স্টুপিডের বাচ্চা। মরে যাওয়ার এত সহজ মনে হয় তোর? হ্যাঁ, যা, যা ছাদ থেকে লাফ দে, যা। গলায় দড়ি দিতে এসেছিস কেন রাস্কেল? তুই একটা কুকুর, পাগলা কুকুর। আহাম্মক, আহাম্মক, আহাম্মক। শারিকাকে জাপটে ধরে থামালো অনুরাগী। তার বুকে মাথা ঠেকে ফুঁপে ফুঁপে কাঁদতে লাগলো মেয়েটি। অনুরাগ নিজের পকেটে হাত চালান করলো। আমি অ্যাম্বুলেন্সে কল করছি। কিন্তু যেই না সে নাম্বার ডায়াল করতে যাবে, অমনি সাইবান দুর্বল হাতে তার হাতটা খামচে ধরল। ভ্রু কুচকে ভেজা চোখে তাকালো অনুরাগ।
অক্সিজেন মাস্কের কারণে কথা বলতে পারছে না সাইবান। সে শুধু ডানে বামে মাথা নাড়ল, ভারী চোখ জোড়ায় বিশদ আতঙ্ক। হাসপাতালে যাবি না? অনুরাগ প্রশ্ন ছুড়তেই জোরে জোরে মাথা দোলালো সাইবান। সারিকা খেকিয়ে উঠল, ও হাসপাতালে যাবে না মানে ওর ঘাড় যাবে। ফোনটা দাও, ফোন দাও অনুরাগ এক্ষুনি। অথচ ফোন করতে গিয়েও করতে পারল না অনুরাগ। উভয়ের দৃষ্টি গিয়ে পড়ল সাইবানের চোখ বেয়ে গড়ানো অঝোরধারার অশ্রুপানে। সে কিছুতেই হাসপাতালে যেতে চাইছে না। অক্সিজেন মাস্কের ভেতর থেকে ফিসফিস করে বলল, আমি আর নিচে নামতে চাই না। এটুকু বলেই চোখ বুজে ফেলল সাইবান। তার মাথাটা একদিকে হেলে পড়ল। এক হাতে মাস্ক চেপে আরও জোরে জোরে শ্বাস নিতে লাগলো সে। সেদিকে চেয়ে অনুরাগ আর সারিকা উভয়ে আর নড়ার শক্তি পেল না। 1 ঘন্টা পর সাইবানকে হাসপাতালে নেওয়ার জন্য রাজি করানো যায়নি। বর্তমানে সে বসার ঘরের সোফায় চুপচাপ বসে আছে। অনুরাগ তাকে গোসল সারিয়ে নিয়ে এসেছে। অক্সিজেন মাস্কের আর দরকার পড়ছে না। সারিকা জুস করেছে, সেটা স্ট্র দিয়ে একটু একটু করে পান করছে। তার গলার দাগটায় অ্যান্টিসেপটিক লাগিয়ে দিচ্ছে অনুরাগ। বাইরে ঝড়ের তাণ্ডব অনেকটা কমে এসেছে। এখন শুধু থেকে থেকে বাজ পড়ছে, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। থেকে থেকে জ্বলে উঠছে অনুরাগের চোখ। শালা ভালো মানুষের বাচ্চা কুত্তা, দেখিস যদি একটুখানি এদিক সেদিক হয়েছে তো তোকে সোজা আইসিইউতে টেনে নিয়ে ফেলবো, ভাগার কোথাকার। সাইবান বিশেষ প্রতিক্রিয়া করলো না, নিঃশব্দে অনুরাগকে দেখলো। বেঁচে যখন গিয়েছেই তখন হাসপাতালে যাওয়ার ইচ্ছে নেই তার। কারণ হাসপাতালে গেলে সামিয়া জেনে যাবেন, সামিয়া জানলে জানবেন আহমদও। এরপর থেকে হয়তো সাইবান আয়নার সামনে দাঁড়িয়ে আর কোনোদিন নিজের মুখ পর্যন্ত দেখতে পারবে না। নিজেকে তার স্বার্থপর মনে হবে, কাপুরুষ মনে হবে। মৃত্যুর মতো একটা সহজ পথ বেছে নিতে চেয়েছিল সে, জীবনের যন্ত্রণা থেকে বাঁচতে। অত্যন্ত লজ্জাজনক, নিকৃষ্ট এক সিদ্ধান্ত। যদি সামিয়া জানতে পারেন তবে আর সইতে পারবেন না, কোনোদিন না। অজান্তেই জুসের গ্লাসে আঙুল চেপে বসল সাইবানের। কিচেনটা গুছিয়ে সারিকা ফিরে এলো। অনুরাগও তখন ব্যান্ডেজ সেরে ফেলেছে। সে সুচারু দৃষ্টিতে সারিকাকে দেখে বলল, আপনি শিওর হাসপাতালে না নিলে সমস্যা হবে না? সারিকা মাথা দোলালো। আগের তুলনায় অনেকটা শান্ত এবং স্থির দেখাচ্ছে তাকে। হ্যাঁ, কিন্তু কালকে সকালে আমি আমার বান্ধবীর পরিচিত একজন ডাক্তারের ক্লিনিকে ওকে চেক আপ করাতে নিয়ে যাব। ভ্রু কুঁচকে ফেললো সাইবান। তাতেই ধমকে উঠল সারিকা, এই একদম চোখ পাকাবি না কুলঙ্কার। থাপড়ে তোর দাঁত ফেলে দেবো হারামজাদা। খুব শখ না? কালকে ট্রাকের নিচে একটা ধাক্কা দেবো, লীলা খেলা সাঙ্গ হয়ে যাবে। খুশি? সাইবান প্রথমটায় প্রতিক্রিয়া করলো না, কিন্তু পরক্ষণেই জুসের গ্লাস রেখে দিয়ে দুহাত বাড়িয়ে বোনকে কাছে টেনে নিল। তার কোমর জড়িয়ে ধরে উদরে মাথা ঠেকিয়ে অস্ফুট স্বরে বলল, সরি, মাফ করে দে সিস। এই বাক্যের পর নিজেকে আর শক্ত রাখা যায় না। সারিকা পারল না। সেই রাতে অগণিতবারের মতো কাঁদল সে। ঝুঁকে ভাইয়ের কাঁধে জড়িয়ে ধরে তার মাথার চুল টেনে ধরে ফোপাতে ফোপাতে বলল, তোর একবারও আমাদের কথা মনে পড়েনি সাই? মম, ড্যাড, আমি কিভাবে থাকতাম তোকে ছাড়া? অনুরাগের কথা মনে পড়েনি? তোর কাছের মানুষগুলোর কথা একটুও ভাবলি না তুই? এতই ক্ষোভ, এতই রাগ। তুই চলে গেলেই সমাজের কিচ্ছু যায় আসতো না, বিশ্বাস কর। দুদিন গল্প করে সবাই ভুলে যেত, কিন্তু মম ড্যাড ভুলতে পারতো না। তারা সন্তানহারা হতো, আমি ভাইহারা হতাম, অনুরাগ বন্ধুহারা হতো। এতগুলো মানুষের অশ্রুর কোনো মূল্য নেই তোর কাছে? এতই ঠুনকো আমরা। যে পথে যাচ্ছিলি সেই পথে কি তোর সুখ মিলতো? আল্লাহকে কি জবাব দিতি? আপনার পরীক্ষায় পাশ করতে পারিনি বলে কাপুরুষের মতো পালিয়ে এসেছি। জাহান্নামের উত্তাপ সইতে পারতি, পরকালে সুখে থাকতি। সাইবান জবাব দিতে পারল না, চুপটি করে রইল। সারিকা অনুভব করলো তার উদরে যেখানে মুখ গুজে রেখেছে সাইবান, সেখানে টি শার্টের অংশটা ক্রমশ ভিজে উঠেছে উষ্ণ তরলে। ভাই তার কাঁদছে, তাকে কাঁদতে দিল সারিকা। নিজেও তাল মিলিয়ে কেঁদে গেল। অনুরাগ সরে এলো কাছে। বন্ধুর পিঠে হাত রেখে ঝুঁকে তার কাঁধে কপাল ঠেকিয়ে গভীর গলায় বলল, কোনো ধর্মই আত্মহনন সমর্থন করে না রে সাইবান। আমাদের ভগবদ্গীতায়ও বলা আছে এই কথা। আমি তো জানতাম তোদের ধর্ম একই কথা বলে, তবে কেন এই সিদ্ধান্ত? অনুরাগ একটু থামলো, অতঃপর আবারও বলল, বেশি কষ্ট পেয়েছিলি, বেশি হতাশ হয়ে গিয়েছিলি, আমার কাছে চলে আসতি, আমি তোকে লুকিয়ে রাখতাম, তোকে নিয়ে ট্যুর দিতাম দূর কোনো পাহাড়ে বা সমুদ্রে, যেখানে তোকে এই সমাজ ছুঁতে পারতো না। আমার কি দোষ ছিল বল? কেন আমাকে তুই একলা করে দিতে চাইছিলি? সাইবানের কাছে এবারও কোনো জবাব নেই। সারিকা ভাইয়ের কাঁধ চাপড়ে বলে উঠল,
তুই পারবি সাই, ভেঙে পড়ার জন্য তোর জন্ম হয়নি। ভুলে গিয়েছিস জীবনে কতটা পথ পাড়ি দেওয়া হয়েছে। এবার না হয় একটু বেশি দুঃখের দিন চলছে, তা বলে কি সুখ আসবে না? সুখ আসবে সাইবান, কিন্তু হতাশার দুয়ার দিয়ে নয়, আত্মবিশ্বাসের দুয়ার দিয়ে। সময় নিয়ে নিজেকে গড়, সমাজের ইচ্ছায় বাঁচিস না, নিজের ইচ্ছায় বাস। একটাই তো জীবন রে তোদের, নিজের মতো করে বাঁচলে ক্ষতি কি? অনুরাগ বলল। এরপর দীর্ঘক্ষণ কোনো কথা হলো না ত্রিজনের মাঝে। নীরবে একে অপরের পাশে রইল তারা। অবশেষে যখন সাইবান সারিকার কাছ থেকে মুখ তুলল, তার চোখে আর অশ্রুর দেখা পাওয়া গেল না, তাতে প্রশান্ত একটা ভাব। সরাসরি অনুরাগের দিকে তাকালো সাইবান, ভেঙে আসা গলায় বলল, আমায় দূরে কোথাও নিয়ে যাবি? ধক করে উঠল অনুরাগের বুকটা। বন্ধুর হাত চেপে সে শুধালো, কোথায় যাবি বল? সেন্ট মার্টিন, সমুদ্র দেখব। অনুরাগ নিজেকে সামলাতে পারল না, শক্তভাবে জড়িয়ে ধরল সাইবানকে। বন্ধু তার পাল্টা জড়িয়ে ধরল। সারিকা চোখ বুজে নিজের ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিল। সেই রাতে কেউই আর একটা কথা বলতে পারল না একে অপরকে। সময় চির বহমান, তাকে থামানো যায় না। কলকলে নদীর মতো সে বয়ে চলে। আহমদ সামিয়া দুজনই বিদেশ থেকে ফিরে এলেন। সারিকা জানালো সাইবান বন্ধুদের সঙ্গে ট্যুরে গিয়েছে। সামিয়া বিশেষ আপত্তি করলেন না, তার ছেলেটা অবশেষে ঘর থেকে বেরিয়েছে, এটাই তার কাছে অনেক। সেন্ট মার্টিন থেকে সাইবান ফিরল 1 সপ্তাহ পর। আর সে যখন ফিরল তখন বাড়ির অধিকাংশ মানুষই তাকে আর চিনতে পারল না। সারিকা নিজের পরীক্ষার পড়া তৈরি করছিল, পাশেই সামিয়া সোফায় বসে মেহেরের জন্য ফল কাটছিলেন। আজ তার হাসপাতাল থেকে ছুটি, বিশেষ দরকার না হলে যাওয়ার স্কেজুয়াল নেই। আহমেদ ইদানিং বেশিরভাগ বাড়ির বাইরেই থাকেন, তাকে বাড়িতে খুঁজেও লাভ নেই। সামিয়া সারিকার মুখে একটা আপেলের টুকরো তুলে দিয়েছেন কি দেননি, এমন সময় উৎফুল্ল একটি কণ্ঠ ভেসে এলো, ব্রো। সামিয়া এবং সারিকা উভয়ই চমকে উঠে ঘুরে তাকালেন। বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে সাইবান, পরনে লাইলনের জ্যাকেট আর ট্রাউজার, গলায় মাফলার পেঁচানো, এক কাঁধে ঝোলানো ব্যাগ, চুলে নতুন হেয়ার কাট দিয়েছে স্পষ্ট। আগের হ্যাংলা পাতলা শরীরটায় হালকা মাংস পড়েছে বলে মনে হচ্ছে। চোখের নিচে ডার্ক সার্কেল নেই, উজ্জ্বল চেহারা, জলজলে কালো মণি, আর ঠোঁটে বিরাট হাসি। সুচালো দাঁত দুটো দেখা যাচ্ছে স্পষ্টভাবে। সারিকা ভরকালো, তবে সামিয়া ভীষণ উত্তেজিত হয়ে পড়লেন। লাফিয়ে উঠে দাঁড়িয়ে ছুটে গেলেন ছেলের দিকে। সাইবান দৌড়ে এসে কোনো কথাবার্তা ছাড়াই মায়ের কোমর জড়িয়ে তুলে চারপাশে বনবন করে ঘোরাতে ঘোরাতে হাসতে লাগলো। সামিয়া ছেলের কাঁধ চেপে ধরলেন, আরে আরে আল্লাহ, নামা আমাকে, নামা। মাই ডিয়ার ব্রো, ডিড ইউ মিস মি? ব্রো আবার কি মা হই তোর? তাতে কি আমার বন্ধু না তুমি? নামা, ছেলে তোর কোমর ভাঙবে। সাইবান আস্তে করে সামিয়াকে নামিয়ে রাখলো। ধরপড় করতে থাকা বুক চেপে সামিয়া হাসি নিয়ে চেয়ে রইলেন। এই ছেলের হঠাৎ কি হলো? সেন্ট মার্টিনের বাতাসের এত জোর নাকি? সাইবান ঘুরে সারিকার দিকে এগোলো। বোন তার তখনও চোখে অবিশ্বাস নিয়ে ড্যাব ড্যাব করে চেয়ে আসে। তির্যক হেসে ঝুঁকে খপ করে তার ফলের বাটি থেকে আপেল তুলে নিজের মুখে ঠুসে দিল সাইবান। খেয়ে খেয়ে এমনিতেই ঢোল হচ্ছিস, এবার কি ঢাক হওয়ার শখ হয়েছে? ইয়া সাই! তড়াক করে লাফিয়ে উঠল সারিকা, ভাইয়ের চুল টেনে ধরল। ছাড় দিল না সাইবানও, বোনের লম্বা চুলের মুঠি টেনে ধরল। পুরুষ নির্যাতনের জন্য হাত নিষ্পিস করে সব সময় না। তোকে আমি মামলা দিয়ে দেবো সাই। দে না, আমিও তোর নামে পোস্টার ছাপাবো। পুরুষ নির্যাতক, জীবনে বিয়ে হবে না তোর। দুই ভাই বোন চুল টানাটানি করতে করতে সোফায় গড়িয়ে পড়ল। সামিয়া ঝাপসা চোখে চেয়ে রইলেন। আজ কতদিন বাদে তিনি এই দৃশ্যটা দেখছেন, মনে করতে পারলেন না। এগিয়ে গেলেন তিনি, সাইবানকে তুলে অযথাই নিজের বুকের মাঝে জড়িয়ে ধরলেন। তার মাথা বরাবর চুমু খেয়ে ফিসফিস করলেন, আমার আব্বুটা। সাইবান প্রথমটায় বরফ হয়ে রইল, পরক্ষণে মুচকি এসে জননীকে শক্তভাবে জড়িয়ে ধরে বলল, আম হোম মাম্মা, আম হোম। পাশ থেকে দৃশ্যটা দেখতে দেখতে নিজের এলোমেলো চুল গুছিয়ে নিল সারিকা। মুখ ঘুরিয়ে মায়ের আড়ালে মুছে নিল এক ফোঁটা অবাধ্য অশ্রু। সেদিন রাতের বেলা তালাবদ্ধ একটা রুমের ভেতরে ঢুকলো সাইবান। ছেলে ট্যুর থেকে ফিরেছে বিধায় স্বামী আয়োজনে কমতি করেননি। পরিবারের সঙ্গে সময়টা আনন্দে কেটেছে তার। অনুরাগ আর তিতলু এসেছিল কিছুক্ষণ আগে। এখন স্বামী আর সারিকার সঙ্গে নিচতলায় গল্প করছে তারা। সকলের চোখ এড়িয়ে সাইবান এখানে এসেছে। তার একটা কাজ করার প্রয়োজন আছে। রুমটা মূলত স্টোর রুম। সে ভেতরে ঢুকতে বদ্ধ একটা গন্ধ নাকে গেল, কিন্তু খুব কড়া নয়, সহনশীল। হাতটা লাইট জ্বালিয়ে দিয়ে উজ্জ্বল হলুদ আলোয় উচ্ছ্বাসিত হলো চারপাশ। পরনের জ্যাকেটটা খুলে ফেললো সাইবান, উন্মুক্ত হলো তার গলা।
সেখানে এখনো হালকা দাগ বর্তমান। দরজাটা আটকে সে এগোলো। সামনে কার্ডবোর্ডের বক্স স্তরে স্তরে সাজিয়ে রাখা, একপাশে বেশ কিছু অপ্রয়োজনীয় আসবাব কাপড় দিয়ে ঢেকে রাখা। সাইবান গিয়ে থামলো এক কোনায় অতি যত্নে মখমলের কাপড় দিয়ে মুড়িয়ে রাখা একটা বস্তুর দিকে। হালকা ধুলোর স্তর জমেছে ওপরে। সেদিকে দীর্ঘক্ষণ চেয়ে হাত তুলল সাইবান। একটানে মখমলি কাপড়টা সরিয়ে ফেলতেই ধুলো উলো বাতাসে মেঘের মতো সেই ধোঁয়াটা আস্তরণ মিলিয়ে যেতেই দেখা মিলল বস্তুটির। অসংখ্য বোতাম, একপাশে রিমিক্সিং ডিসপ্লে, হেডসেট, সঙ্গে সাউন্ড বক্স। সাইবানের অতি শখের এক জন্মদিনের উপহার, যেটা সে স্কুল আর কলেজে থাকাকালীন বার কয়েক ব্যবহার করেছে। স্কুলের অনুষ্ঠান, না হয় কলেজের বন্ধুর জন্মদিনের পার্টিতে। সবটাই ছিল অনুরোধ আর শখ থেকে। বস্তুটি ডিজে কন্ট্রোলার। স্বপ্নের কোনো সীমা নেই ছেলে, সেই অসীমের ভেতরে হাতটা দেখো। কোথাও তোমার লালিত শখ আজও বাস করে। সাইবানের কানে বাজলো রাফাত ভাইয়ের বলা শেষ কথাগুলো। স্বপ্নের তো কোনো সীমা নেই, লালিত শখ তার সামনে আছে, যে শখকে স্টোররুমে আবদ্ধ করে রেখেছিল বছর কয়েক ধরে, যেন ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারে। সাইবানের বুক থেকে আজ কোনো দীর্ঘশ্বাস বেরোলো না। একটি হাত বাড়িয়ে দিল সে, নিজে কন্ট্রোলার বক্সটার বোতামগুলো ছুঁয়ে দিল অতি যত্নে। একটা সময় সাউন্ড রিমিক্স করায় এতটাই আসক্ত হয়ে পড়েছিল সে, নিজেই নিজের শখটাকে গলা টিপে তালাবদ্ধ করে রেখেছিল, যেন পড়াশোনায় ব্যাঘাত না ঘটে। যেখানে স্বপ্ন ফুরোয় সেখানে শখ শুরু হয়। কন্ট্রোলারের দিকে তাকিয়ে মুচকি হাসলো সাইবান। আপন মনে ফিসফিস করলো, তারা আমার চোখে অশ্রু দেখতে চেয়েছিল, আজ থেকে আমি প্রাণ খুলে হাসবো, শুধু হাসবো। তারা আমার অধঃপতন দেখতে চেয়েছিল, আমি তাদের আমার সফলতা দেখাবো। তারা আমাকে পায়ে ঠেলে দিয়েছিল, তাদের মাথায় উঠিয়ে রাখলেও আমি সেটাই ঠাঁই নেব না। তারা আমাকে রিচ ফ্যামিলির প্যাম্পার কিড ভেবেছিল, আমি তাদের শয়নে স্বপনে আমার নামে জয়ধ্বনি শোনাবো। আমার নামটা তারা ভুলে যাবে না, ভুলতে পারবে না, ভুলতে দেব না। আমি সাইবান আলাদিন, ডিজে আলাদিন। যন্ত্র জবাব দিতে জানে না, যদি জানতো তবে কি বলতো। সাইবান বেশি ভাবল না, কন্ট্রোলার হেডসেট একে একে তুলে নিয়ে আপন মনে খানিক তির্যক হাসল। গলায় প্রায় মিয়ে আসা দাগটা হলদে আলোয় জ্বলজ্বল করে উঠল যখন সে বলল, আর ইউ রেডি মাই পার্টনার?